দর্শক, এতদিন আমরা কি জানতাম? তৃতীয় বিশ্বযুদ্ধ বা থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হবে কার সাথে? খুব সহজ উত্তর, আমেরিকা বনাম রাশিয়া অথবা আমেরিকা বনাম চীন, তাই তো? কিংবা খুব বেশি হলে ইরান বনাম ইসরায়েল। কিন্তু আমি যদি আজ আপনাদের বলি, আপনারা ভুল ভাবছেন। জিও পলিটিক্সের বোর্ডে এমন এক চাল দেয়া হয়েছে যা আমাদের এতদিনের সব হিসাব নিকাশ উল্টে দিয়েছে। যুদ্ধটা এবার বাইরে হবে না, যুদ্ধটা হবে ঘরের ভেতরে। কল্পনা করতে পারেন, আমেরিকার মিসাইল এবার মস্কো বা বেইজিং এর দিকে তাক করা নেই, সেগুলো তাক করা আছে তাদেরই সবচেয়ে পুরনো বন্ধু, সবচেয়ে বিশ্বস্ত মিত্র, ইউরোপের দিকে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, যে দেশগুলোকে আমরা শান্তির প্রতীক মনে করি, ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি সেই শান্তির দেশগুলোর ঘুম হারাম করে দিয়েছে। নরওয়ের প্রধানমন্ত্রী সেই চিঠি ফাঁস করে দিয়ে বিশ্বকে জানিয়ে দিয়েছেন, আমেরিকা আর আমাদের বন্ধু নয়, আমেরিকা এখন আমাদের জমি দখল করতে আসছে। কেন জানেন? কারণটা শুনলে আপনার হাসি তো পাবেই, কিন্তু হাসির থেকেও বেশি ভয় লাগবে। কারণ হলো নোবেল পিস প্রাইজ। শুধু একটা পুরস্কার না পাওয়ার ক্ষোভে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আস্ত একটা দেশ দখল করার হুমকি দিয়ে বসেছেন। গ্রিনল্যান্ড দখলের ব্লুপ্রিন্ট তৈরি, ন্যাটো ভেঙে পড়ার মুখে। আর ইউরোপ এখন বাঁচার জন্য, বিশ্বাস করুন, রাশিয়া আর চীনের পায়ে পড়তে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা ডোনাল্ড ট্রাম্পের এই চিঠিরই ব্যবচ্ছেদ করব, যা প্রমাণ করে 2027 সালের আগেই পৃথিবী এমন এক তাণ্ডব দেখবে যা সিনেমাকেও হার মানাবে। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে। আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। আসুন গল্পের শুরুটা একটু ফ্ল্যাশব্যাক দিয়ে শুরু করি। ডোনাল্ড ট্রাম্প নামটা শুনলেই চোখের সামনে কি ভাসে? একজন ব্যবসায়ী, একজন প্রেসিডেন্ট, নাকি একজন শোম্যান? কিন্তু নরওয়ের প্রাইম মিনিস্টার যে অভিযোগটা এনেছেন, তাতে ট্রাম্পকে, আর যাই বলুন না কেন, সুস্থ মস্তিষ্কের রাজনীতিবিদ বলে মনে হচ্ছে না। দর্শক, ঘটনা ঠিক কি? দেখুন, ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন। সোজা সাপটা ভাষায় সেটাকে চিঠি না বলে হুমকি বা আলটিমেটাম বলাই ভালো। নরওয়ে, যারা নোবেল শান্তি পুরস্কার দেয়, তাদের উপর ট্রাম্পের এত রাগ কেন? ট্রাম্পের দাবি, তিনি নাকি পৃথিবীতে 8টা বড় বড় যুদ্ধ থামিয়েছেন। ইন্ডিয়া পাকিস্তান থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, সব নাকি তার কথায় শান্তি হয়েছে। অথচ নরওয়ে তাকে নোবেল পিস প্রাইজ দেয়নি। কত বড় অপরাধ, তাই না? দর্শক, চিন্তা করুন লেভেলটা। ট্রাম্প বলছেন, আমি শান্তি এনেছি, কিন্তু তোমরা আমাকে সম্মান দাওনি, তাই এখন আমি আর শান্তির ধার ধারব না, এখন আমি অশান্তি করব। আর সেই অশান্তির প্রথম শিকার হবে তোমরা, মানে ইউরোপ। নরওয়ের প্রধানমন্ত্রী যখন এই কথাগুলো মিডিয়ায় আনেন, তখন তিনি কাঁপছিলেন। তিনি পরিষ্কার বলছেন, ট্রাম্প তাকে হুমকি দিয়ে বলেছেন, যেহেতু তোমরা আমাকে পুরস্কার দাওনি, তার মানে তোমরা আমাকে অপমান করেছো, আর এই অপমানের শাস্তি হিসাবে আমি গ্রিনল্যান্ড দখল করে নেব। দর্শক, গ্রিনল্যান্ড কোনো ছোটোখাটো পার্ক বা ওই বাগান বাড়ি নয়, এটা একটা বিশাল ভূখণ্ড যার উপর ডেনমার্কের অধিকার। কিন্তু ট্রাম্পের লজিক কি জানেন? আমি ব্যবসায়ী, আমার ওই জায়গাটা পছন্দ হয়েছে, ওটা আমাকে দিয়ে দাও, না হলে আমি জোর করে নিয়ে নেব। ভাবুন তো, পাড়ার মাস্তানরা যেমন চাঁদা না পেলে দোকান দখল করার হুমকি দেয় না, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট ঠিক সেই ভাষায় কথা বলছেন ইউরোপের সাথে। তিনি বলছেন, রাশিয়া বা চীনের হাত থেকে আমি আর তোমাদের বাঁচাবো না, বরং আমি নিজেই এখন তোমাদের ভয়ের কারণ হব। এই যে একটা প্যাটার্ন ব্রেক। এতদিন আমেরিকা ছিল ইউরোপের বডিগার্ড, আর এখন সেই বডিগার্ডই বলছে, টাকা দে, না হলে গুলি করব। এটাই জিও পলিটিক্সের সবচেয়ে বড় টুইস্ট আজ। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ভাই, এত দেশ থাকতে হঠাৎ গ্রিনল্যান্ড কেন? বরফে ঢাকা একটা জায়গার জন্য ট্রাম্প কেন ইউরোপের সাথে যুদ্ধ করতে চাইবেন? নোবেল প্রাইজ তো একটা অজুহাত মাত্র। আসল কারণটা কি ভাই? আসল কারণটা কি জানেন? রিসোর্স বা খনিজ সম্পদ। ট্রাম্প একজন পিওর ব্যবসায়ী। তিনি যখন ম্যাপের দিকে তাকান, তিনি দেশ দেখেন না, তিনি দেখেন ডলার। গ্রিনল্যান্ডের বরফের নিচে লুকিয়ে আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের জিঙ্ক, খনিজ তেল, গ্যাস এবং রেয়ার আর্থ মিনারেলস। ট্রাম্পের সোজা হিসাব, আমেরিকা চালাতে গেলে আমার এই সম্পদ চাই, তোমরা আমাকে বেচে দাও। শোনা যাচ্ছে ট্রাম্প অফার করেছেন প্রায় $700 বিলিয়ন। হ্যাঁ, 700 বিলিয়ন। তিনি ভাবছেন টাকা ছুঁড়ে মারবো আর আস্ত একটা দেশ কিনে নেব। অনেকটা ওই ইলন মাস্ক যেমন টুইটার কিনেছিলেন না, ট্রাম্প ভাবছেন তিনি গ্রিনল্যান্ড কিনে নেবেন। আর যদি ডেনমার্ক বা ইউরোপ বিক্রি করতে না চায়, তখনই আসছে সেই ভয়ঙ্কর হুমকি। এখানে ট্রাম্পের লজিক হলো, আমি অফার দিয়েছি, তোমরা নাওনি, এখন আমি আর্মি পাঠাবো, আমার নেভি পাঠাবো, আমি এটা দখল করব।
নরওয়ের প্রধানমন্ত্রী এবং ইউরোপের নেতারা এখন ভয়ে সিটিয়ে আছেন, কারণ তারা জানেন ট্রাম্প যখন বলেন তিনি কিছু করবেন, তিনি সেটা করার ক্ষমতা রাখেন। ন্যাটো নামের যে জোটটা এতদিন ইউরোপকে আগলে রেখেছিল, ট্রাম্প সেটাকে তাসের ঘরের মতো ভেঙে দিতে চাইছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, তোমরা যদি আমার কথা না শোনো, আমি ন্যাটো ভেঙে দেব। আর তখন রাশিয়ার মিসাইল যখন তোমাদের শহরে পড়বে, আমার কাছে যেন কাঁদতে এসো না, বরং আমার মিসাইলও তোমাদের উপরে পড়তে পারে। দর্শক, এখানে আপনারা কি গভীরতাটা বুঝতে পারছেন? ট্রাম্প ইউরোপকে পুরোপুরি আইসোলেট বা একা করে দিচ্ছেন। তার লক্ষ্য একটাই, ইউরোপের অর্থনীতি ভেঙে দেওয়া, ইউরো কারেন্সি ধ্বংস করা এবং ইউরোপকে টুকরো টুকরো করে দেওয়া, যাতে ভবিষ্যতে আমেরিকার সামনে কেউ মাথা তুলে না দাঁড়াতে পারে। এখানেই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং মোড়টা আসে। এতদিন আমরা জানতাম পশ্চিমীরা মানেই একজোট, কিন্তু ট্রাম্পের এই চিঠির পর ইউরোপের সামনে এখন একটাই রাস্তা খোলা, এবং সেটা শুনলে আপনারা আকাশ থেকে পড়বেন। ইউরোপের নেতারা এখন গোপনে আলোচনা করছেন, আমেরিকার হাত থেকে বাঁচতে হলে আমাদের কার কাছে যেতে হবে? উত্তর হলো রাশিয়া এবং চীন। হ্যাঁ, যেই রাশিয়ার জুজু দেখিয়ে আমেরিকা এতদিন ইউরোপকে ভয় দেখাতো, আজ সেই আমেরিকার ভয়েই ইউরোপ রাশিয়ার দিকে হাত বাড়াতে বাধ্য হচ্ছে। ন্যাটোর চিফ ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করছেন, স্যার আমরা আলোচনায় বসি, সলিউশন বের করি। কিন্তু ট্রাম্পের সোজা সাপটা উত্তর, নো সলিউশন, আই ওয়ান্ট দ্য ল্যান্ড। ট্রাম্পের এই জেদ একটা নতুন ট্রেন্ড সৃষ্টি করছে বিশ্বে। এটাকে আমি বলি জিওপলিটিক্যাল মাফিয়া রাজ। আজ ট্রাম্প বলছেন $700 বিলিয়ন দিয়ে দেশ কিনবেন। কাল হয়তো এলন মাস্ক $100 বিলিয়ন নিয়ে কোনো ছোট আফ্রিকান দেশের সামনে দাঁড়িয়ে বলবেন, এই দেশটা আমার চাই, বিক্রি করো, না হলে ফল ভালো হবে না। টাকা এবং পেশি শক্তি, এই দুটোর সংমিশ্রণে যে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে আজ, সেখানে গণতন্ত্র, মানবাধিকার, সার্বভৌমত্ব এই শব্দগুলো ডিকশনারি থেকে মুছে ফেলার সময় এসে গেছে। দেখুন, ইরানের উদাহরণটা দিই। ইরানকে আমেরিকা শত্রু মনে করে। ইরানের সাথে যুদ্ধ করার জন্য সমস্ত মার্কিন যুদ্ধজাহাজ এখন মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে, তাই তো? কিন্তু ট্রাম্পের লজিক অনুযায়ী আজ যদি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনি ট্রাম্পকে ফোন করে বলেন, মিস্টার ট্রাম্প, আমাদের তেলের খনিতে আপনাকে 30% শেয়ার দেব, আমি লিখে দিতে পারি। কাল সকালেই ট্রাম্প বলবেন, ইরান পৃথিবীর সবচেয়ে ভালো দেশ, আর খামেনি তো আমার বেস্ট ফ্রেন্ড। দর্শক, ট্রাম্পের কোনো আদর্শ নেই, তার কাছে আছে শুধু ডিল। ব্রাজিলের কথা ভাবুন, ভেনিজুয়েলার কথা ভাবুন, যেখানেই খনিজ আছে ট্রাম্প সেখানেই ডিকটেটরদের সাপোর্ট করতে রাজি, যদি তারা তাকে ভাগ দেয়। আর ভাগ না দিলেই তুমি শত্রু, তোমার উপরে স্যাংশন, তোমার উপরে হামলা, তোমার সাথে যুদ্ধ। দর্শক, প্রতিবেদনের এই পার্টটা খুব মনোযোগ দিয়ে শুনুন। জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা যে প্রেডিকশন দিচ্ছেন তা গায়ে কাঁটা দেওয়ার মতো। আমরা 2026 থেকে 28 সালের মধ্যে এমন এক সময়ে প্রবেশ করতে যাচ্ছি যাকে বলা হচ্ছে এজ অব কেওয়াস বা বিশৃঙ্খলার যুগ। ট্রাম্পের এই আগ্রাসী নীতি, ইউরোপের সাথে এই বিশ্বাসঘাতকতা, ইসরায়েলের গ্রেটার ইসরায়েল বানানোর প্রাণ, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস করা, এই সবই একটা বড় পরিকল্পনা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন যখন এই অঞ্চলের জলসীমায় নোঙর করেছে, তখন থেকেই হিসাব নিকাশ পাল্টাতে শুরু করেছে। ওয়াশিংটনের এই পদক্ষেপ কেবলই ইরানকে চাপে ফেলার কৌশল নয়, এটি একটি সরাসরি সামরিক সংকেত। পেন্টাগন থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তারা তাদের মিত্রদের রক্ষা করতে এবং যে কোনো আগ্রাসন ঠেকাতে পুরোপুরি প্রস্তুত। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি এই ভয়ে পিছু হটবে? তেহরানের শীর্ষ নেতাদের বক্তব্য এবং বর্তমান প্রস্তুতি দেখে মোটেও তেমনটা মনে হচ্ছে না। বরং ইরান এখন অনেকটা আক্রমণাত্মক প্রতিরক্ষা কৌশলে নেমেছে। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে এবার তারা একা লড়বে না। বছরের পর বছর ধরে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাক সিরিয়ার বিভিন্ন প্রতিরোধ যোদ্ধাদের নিয়ে ইরান যে প্রতিরোধের অক্ষ গড়ে তুলেছে, যুদ্ধের দামামা বাজলে তারা সবাই একসঙ্গে জ্বলে উঠবে। অর্থাৎ যুদ্ধ যদি বাধে, তবে তা কেবল ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য এক অগ্নিকুণ্ডে পরিণত হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গতিবিধি নিয়ে আন্তর্জাতিক মহলে এখন ব্যাপক চর্চা হচ্ছে। বিভিন্ন গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী সম্ভাব্য মার্কিন হামলার ঝুঁকি এড়াতে তাকে অত্যন্ত সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। এটি কেবল ব্যক্তিগত নিরাপত্তা নয়, বরং যুদ্ধের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। ইরান বুঝতে পারছে যে এবারের সংঘাত আর আগের মতো ছোটখাটো ড্রোন হামলা বা গুপ্ত হত্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইরানে আঘাত হানে, তবে তার প্রতিক্রিয়া হবে ভয়াবহ। তেহরান টাইমস সহ বিভিন্ন কূটনৈতিক সূত্রে দাবি করা হচ্ছে, ইরানের উপর যে কোনো ধরনের আগ্রাসন পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে চিরতরে ধ্বংস করে দেবে। ইরান হুঁশিয়ারি দিয়েছে যে
তাদের উপরে হামলা মানেই হল বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি সরবরাহের প্রধান পথগুলো রুদ্ধ হয়ে যাওয়া। পারস্য উপসাগর থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত এমন এক অস্থিতিশীলতা তৈরি হবে যা সামাল দেওয়ার ক্ষমতা পশ্চিমা বিশ্বের নেই। মার্কিন প্রশাসনের ভেতরেও এই যুদ্ধ নিয়ে এক ধরনের গোপন অস্থিরতা কাজ করছে। কৌশলগত বিশ্লেষকদের মতে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ফল কি হতে পারে তা নিয়ে পেন্টাগনও বেশ চিন্তিত। ইরানকে মোকাবেলা করার কৌশলগত খরচ হবে আকাশচুম্বী। কেবল আকাশপথে হামলা চালিয়ে ইরানকে দমিয়ে রাখা সম্ভব নয়, কারণ তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি এখন অনেক বেশি উন্নত। তাছাড়া ইরান তার ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি স্বার্থে আঘাত হানার জন্য কয়েক হাজার নির্ভুল লক্ষ্যভেদী ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত করে রেখেছে। তেহরান বারবার বলছে তারা যুদ্ধ শুরু করবে না, কিন্তু আক্রান্ত হলে তারা শত্রুকে এমন শিক্ষা দেবে ইতিহাসে তা লেখা থাকবে। এই যে এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ, এটি এখন তুঙ্গে। একদিকে মার্কিন রণতরীর গর্জন, অন্যদিকে ইরানের প্রতিরোধ গড়ার শপথ, সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তা কাজ করছে পুরো বিশ্বে। আন্তর্জাতিক রাজনীতিতে এখন মেরুকরণ স্পষ্ট। ইরান এবার একা লড়বে না, এই বার্তার অর্থ অনেক গভীর। মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের মধ্যে পশ্চিমা বিরোধী যে ক্ষোভ তৈরি হয়েছে তাকে পুঁজি করে ইরান একটি বৃহত্তর আঞ্চলিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। যদি যুদ্ধ শুরু হয় তবে ভূমধ্যসাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত পশ্চিমা জাহাজগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এর ফলে তেলের দাম আকাশচুম্বী হবে এবং বিশ্ব অর্থনীতি এক গভীর মন্দার কবলে পড়বে। বিশেষজ্ঞ মহলে আলোচনা হচ্ছে যে যুক্তরাষ্ট্র কি সত্যিই এই বিশাল ক্ষতির ঝুঁকি নিয়ে ইরানে হামলা চালাবে, নাকি এই রণতরী মোতায়েন কেবলই ইরানের উপরে একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে তাদের আলোচনার টেবিলে আনার চেষ্টা করা। কিন্তু ইরান এখন আর সেই নমনীয় অবস্থানে নেই। তারা মনে করছে পিছু হটার চেয়ে প্রতিরোধ গড়ে তোলাই এখন তাদের টিকে থাকার একমাত্র উপায়। ইরানের সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন ওয়াশিংটন আসলে একটি মরণ ফাঁদে পা দিচ্ছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে তাদের আকাশসীমা বা জলসীমায় কোনো ধরনের অনুপ্রবেশ ঘটলে তার জবাব হবে তাৎক্ষণিক এবং বিধ্বংসী। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকায় তারা যে কোনো সময় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা অচল করে দিতে পারে। এতে কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং ইউরোপ ও এশিয়ার দেশগুলোও সরাসরি সংকটের মুখে পড়বে। পশ্চিমা গণমাধ্যমগুলো যখন মার্কিন শক্তির গুণগান গাইছে, তখন ইরান নীরবে তাদের প্রক্সি নেটওয়ার্কগুলোকে সক্রিয় করে তুলেছে। লেবাননের সীমান্ত থেকে শুরু করে লোহিত সাগরের উপকণ্ঠ পর্যন্ত প্রতিটি ফ্রন্ট এখন টান টান উত্তেজনায় কাঁপছে। তেহরানের স্ট্র্যাটেজি হল শত্রুকে এক জায়গায় আটকে না রেখে চারদিক থেকে ঘিরে ফেলা। অন্যদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সমন্বয় এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। তবে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার ইসরায়েলের আয়রন ডোম বা মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ইরানের হাতে থাকা হাইপারসনিক মিসাইলগুলো কতটুকু কার্যকর হবে তা নিয়ে সমরবিদদের মধ্যে বিতর্ক থাকলেও তেহরান এটিকে তাদের প্রধান তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে। এর পাশাপাশি দেশটি তাদের পারমাণবিক কর্মসূচির গতি বাড়িয়ে দেওয়ার প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছে। বিশ্লেষকদের মতে যদি সত্যি ইরান তার অস্তিত্ব রক্ষার সংকটে পড়ে, তবে তারা এমন সব সিদ্ধান্ত নিতে পারে যা পুরো বৈশ্বিক নিরাপত্তার ভিত নাড়িয়ে দেবে। মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন এখন আর কেবল সাগরে ভাসমান একটি সামরিক জান্তব শক্তি নয়, এটি যেন যুদ্ধের বারুদে আগুন দেওয়ার একটি দেশলাইয়ের কাঠি। শেষ পর্যন্ত ঘটনা প্রবাহ কোন দিকে মোড় নেয় তা এখনো অস্পষ্ট। তবে একটি বিষয় নিশ্চিত যে মধ্যপ্রাচ্য এখনো আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। খামেনির দেশ থেকে আসা পাল্টা হুঁশিয়ারি এবং মার্কিন রণতরীর অবস্থান সবই ইঙ্গিত দিচ্ছে যে কোনো একটি ভুল পদক্ষেপ থেকেই মহাযুদ্ধের সূত্রপাত হতে পারে। ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর, আর যুক্তরাষ্ট্র চাইছে এই অঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখতে। এই দুই শক্তির দ্বন্দ্বে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ এবং অনিশ্চিত হয়ে পড়ছে বৈশ্বিক শান্তি। এখন দেখার বিষয়, কূটনীতি কি শেষ পর্যন্ত এই ধ্বংসাত্মক যুদ্ধ থামাতে পারবে, নাকি পৃথিবী সাক্ষী হবে এক নতুন এবং ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের। মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণ কেবল মানচিত্রই বদলাবে না, বরং বিশ্ব রাজনীতির ইতিহাসকেও নতুন করে লিখে দিতে পারে। আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহ পুরো বিশ্বের জন্য অত্যন্ত সংবেদনশীল সময় হবে, যেখানে প্রতিটি মুহূর্তে যুদ্ধের